খবরের শুরুতে দেখুন নেব আজকের সংবাদ শিরোনাম। হাতে গোপাল পাঠার ছবি। গ্রেট ক্যালকাটা কিলিংসে নিহতদের স্মরণে রাজপথে নামলেন শুভেন্দু। মৃত্যুপুরী খাইবার পাখতুনখোয়া বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা ছাড়ালো ৩০০। পাড়ায় আড্ডা মারছিলেন বন্ধুদের সঙ্গে, হঠাৎ ছুরি দিয়ে লাগাতার কোপ। বেলেঘাটায় তৃণমূল কর্মীর ওপর হামলা তৃণমূলের। খেলার মাঠে রেফারির লাথি, গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল নেতা। শুভেন্দুর ঘনিষ্ঠ রাজ্য বিজেপি সম্পাদকের সদলে তৃণমূলের যোগ, ভাঙন সিপিএমেও। বাংলায় পরিযায়ীদের হেনস্থা নিয়ে জনস্বার্থ মামলা এখনই স্থগিতাদেশ নয় শীর্ষ আদালতের। পাঠার মাংসের সঙ্গে বিষ মিশিয়ে খুন 12 সারমেয়কে জামিনযোগ্য ধারায় রুজু মামলা। 18 আগস্ট ফের তৈরি হবে নিম্নচাপ, নতুন করে বাংলার জন্য কি পূর্বাভাস দিল হাওয়া অফিস। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মৃত্যুপুরী খাইবার পাখতুনখোয়া বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা ছাড়ালো ৩০০। প্রবল বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত উত্তর পশ্চিম পাকিস্তান। এখনো পর্যন্ত পাক সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী হরপাবানে প্রাণ গিয়েছে ৩৪৪ জনের। রাস্তাঘাট ভেঙে চুরে ভেসে গিয়েছে। উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থা। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে অন্তত 100 ঘর ভেসে গিয়েছে বানের জলে। উদ্ধার কাজে গিয়ে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। এর পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। ওইসব স্থানে ক্ষতি হয়েছে মাত্র 24 ঘন্টায়। খাইবার পাখতুনখোয়ার অধিকাংশ নদী ছোটখাটো নালা ছাপিয়ে জল এসে ডুবিয়ে দিয়েছে এলাকা। তার সঙ্গে যোগ হয়েছে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে বহু রাস্তাঘাট, বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায়। সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি ডুবে যাচ্ছে বানের জলে। উদ্ধারকারী দল কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। পীরবাবা ও মালিকপুরা এলাকায় মৃতদেহ উদ্ধার করতে প্রবল বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। জুনের শুরু থেকেই প্রবল বর্ষা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও দেশের উত্তরাঞ্চলে নজিরবিহীন বৃষ্টি চলছে। ধস বন্যায় ভেসে গিয়েছে বহু এলাকা। পাকিস্তানে প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটির দাবি 307 জনের মৃত্যু হয়েছে হরপাবানে। বানারে মারা গিয়েছেন 184 জন, সাংলায় মৃত্যু হয়েছে 36, মানসেরায় মারা গিয়েছেন 23 জন, সোয়াতে 22 জন, বাজাউরে 21 জন, বাতাগামে 15 জন, লোয়ার দিরে 5 জন, অ্যাপটাবাদে 1 শিশুর মৃত্যু হয়েছে। হাতে গোপাল পাঠার ছবি। গ্রেট ক্যালকাটা কিলিংসে নিহতদের স্মরণে রাজপথে নামলেন শুভেন্দু। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মৃতদের স্মরণে পদযাত্রায় বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা করলেন কলেজ স্কোয়ারে। উঠল স্লোগান, সামনে থাকলো গোপাল মুখোপাধ্যায়ের ছবি। তাকে স্মরণ করে উঠল স্লোগান। তবে আগে এই মিছিল নিয়ে জল গড়িয়েছে আদালতে। শেষ পর্যন্ত আদালতে অনুমতির সাপেক্ষে বিকেলে মিছিলে পা মেলাতে দেখা যায় শুভেন্দুকে। উঠল জয় শ্রীরাম স্লোগান। কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি রোড পর্যন্ত চলল মিছিল। আদালতের তরফে 750 লোক নিয়ে মিছিলের অনুমতি। তবে খোলা হাওয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই মিছিলের অনুমতি নেওয়া হয়েছে। আলিপুরে গোপাল মুখোপাধ্যায় মূর্তির উন্মোচন করে শুভেন্দু। সামনে বিধানসভা ভোট, তার আগে এই ইস্যুতে শুভেন্দুর এই মিছিল রীতিমতো চাপানো তো শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু সাফ কথা, 1946 সালের ঘটনা 2025 সালে ফের একবার প্রাসঙ্গিক করে তোলার সময় এসেছে। আর সে কারণে এই মিছিলে রয়েছেন সাধু সন্তরা, রয়েছে উত্তর কলকাতার বিজেপি নেতারা। এদিকে এই ইস্যুতেই আবার আস্ত একখানা ছবি বানিয়ে ফেলেছেন বিবেক অগ্নিহোত্রী। এদিনই কলকাতায় ছিল দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ। বাইপাসের ধারে একটি 5 তারা হোটেলে সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল যদিও বলেছে আদপে এই ছবিকে হাতিয়ার করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। পাড়ায় আড্ডা মারছিলেন বন্ধুদের সঙ্গে, হঠাৎ ছুরি দিয়ে লাগাতার কোপ। বেলেঘাটা তৃণমূল কর্মীর উপর হামলা তৃণমূলের। এই কয়েকদিন আগের ঘটনা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, 1.5 মাসে 10 তৃণমূল নেতা কর্মী খুন, থানা কি করছে? তার 1 সপ্তাহ গেল না। এবার খাস কলকাতায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বেলেঘাটার কালীতলা বোস লেনে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে বসেছিলেন তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায়। আচমকায় সৌরভ দাস এবং গুড্ডু নামের ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় তাকে। আশঙ্কাজনক অবস্থায় আহত তৃণমূল কর্মী ভর্তি হয়েছেন এনআরএস মেডিকেল কলেজে। আহত তৃণমূল কর্মীর ভাই আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, রাত 11টা নাগাদ আমার দাদা সহ আরও 3 জন বসেছিল। আমি দেখে বাড়ি চলে যাই। ঠিক আমার কাছে ফোন এলো। সকলে বলল দাদার উপর হামলা হয়েছে। জানতে পারলাম 11:10 নাগাদ সৌরভ দাস প্রথম এসে গালিগালাজ করে চলে যায়। এরপর হঠাৎ ব্যাক করে এসে কানাইদার কাছে ক্ষমা চায়, তারপর চলে যায়।
দেয়। খানিক বাদে কানাইদাররা চলে যায়। তখন ফের আসে সৌরভ, এসে গুড্ডুকে বলে, তুই আমার কেস পার্টনার হবি, তাহলে একে মারবো। তখনই দাদা ভেবেছে ওকে মেশিন দিয়ে অ্যাটাক করতে পারে, সঙ্গে সঙ্গে দাদা পালানোর চেষ্টা করে। এরপর সৌরভ ওকে বুকে ছুরি মারে, ওর দুটো জায়গায় আঘাত লেগেছে। এরপর দাদা ওকে ধাক্কা মারে, গুড্ডু দাদার দুহাত ধরে নেয়। পরপর সৌরভ এলোপাতাড়ি ছুরি মারে। ওর বাচ্চা ছেলে কয়েকদিন ধরে তৃণমূল করে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য কাজ করছে। খেলা মাঠে রেফারিকে লাথি, গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল নেতা। খেলা মাঠে রেফারিকে লাথি মারার অভিযোগ গ্রেফতার করা হলো এক তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। সেই ভাইরাল ভিডিও ঘিরেই চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ভাইপোর বিরুদ্ধে মারধরে অভিযোগ উঠেছে। এই ভিডিও ক্লিপ নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, খেলা মাঠে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূল সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। রেফারিকে সর্বসমক্ষে লাথি মেরেছে চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ভোটের ময়দানে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, আবার রেফারিকে আক্রমণ, এটাই তৃণমূলের সংস্কৃতি। তপশিলীদের ওপর অত্যাচারের ধারায় মামলা করে ব্যবস্থা নিতে হবে, না হলে সুবিচারের জন্য পাশে থাকবে বিজেপি। প্রত্যেক বছরই মেদিনীপুরের চার্চের মাঠে দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট হয়। গতকালও তেমনই ম্যাচ হচ্ছিল। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁর ভাইপো রাজা খাঁর দল ম্যাচ খেলছিল। সেই সময় রেফারি রাজা খাঁর দলের বিপক্ষে একটি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তৃণমূল নেতা। এরপর রেফারিকে সজোরে লাথি মারা হয়। এরপরই রাজা খাঁকে এদিন গ্রেফতার করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তৃণমূল নেতা স্বীকার করে নেন যে তার ভুল হয়ে গিয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ রাজ্য বিজেপি সম্পাদকের সদলে তৃণমূলে যোগ, ভাঙন সিপিএমেও। স্বাধীনতা দিবসে খাস দক্ষিণ কলকাতায় জোর ধাক্কা খেল বিজেপি ও সিপিএম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাজ্য বিজেপির সম্পাদক তথা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সংঘমিত্রা চৌধুরী সহ 300 গেরুয়া কর্মী। একই সঙ্গে একই মঞ্চে সিপিএম এর লাল ঝান্ডা ছেড়ে জোড়াফুলে পতাকা নিলেন 17 জন ডিওয়াইএফআই নেতা সহ শতাধিক কর্মী। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক দেবাশিস কুমারের হাত ধরে জোড়াফুলে আসা সংঘমিত্রা ও বাম কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানা 12 বছর বিজেপির নানা পদ ও দায়িত্ব সামলানো সংঘমিত্রা তৃণমূলে পতাকা হাতে নিয়ে বলেন, এতদিন ভাড়া বাড়ি ছিলাম, এবার নিজের বাড়ি এলাম। বিজেপি করা সত্ত্বেও আমি সাধারণ মানুষের জন্য এতদিন যখনই কোনো কাজ করতে গিয়েছি সঙ্গে সঙ্গে তা করে দিয়েছে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রীরা। কিন্তু বিজেপির পদাধিকারী হয়েও মানুষের জন্য রাজ্য থেকে নির্বাচিত পদ্মফুলের বহু সাংসদদের দরজায় দরজায় ঘুরেও 1 ইঞ্চি সাহায্য করতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নে মূল স্রোতে থাকতে ও মানুষের পাশে আরো বেশি করে থাকবো বলেই তৃণমূলে এলাম। হাজরা রোডে তৃণমূলের সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার সংঘমিত্রাদের তৃণমূলে স্বাগত জানিয়ে বলেন, বাংলার অস্মিতা রক্ষায় বিজেপি ছেড়ে আরো বহু মানুষ তৃণমূলে আসছেন। সবার কাছে গেরুয়া শিবিরে বাংলা ভাষার অসম্মান, অপমান আজ তীব্র হয়ে উঠেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে এসে রাজ্যে গেরুয়া শিবিরে তীব্র গোষ্ঠীকোন্দল ও বাংলার উন্নয়নে বিরোধিতা করে নেতিবাচক ভূমিকা নিয়ে সরব হয়েছেন সংঘমিত্রা। বাংলায় পরিযায়ীদের হেনস্থা নিয়ে জনস্বার্থ মামলা এখনই স্থগিতাদেশ নয় শীর্ষ আদালতের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালা একটি সভা থেকে ফের ভাষা সন্ত্রাস নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করেন, বাংলায় কথা বলা কি অপরাধ? পরের দিন রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালি অস্মিতার উপস্থিতি অনুভব করা গিয়েছিল পুরো মাত্রায়। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে স্বাধীনতার দিন ফের সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই সঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান নিয়ে নিজের সেই সমীকরণকে আরও একবার তুলে ধরেন তিনি। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা পরিযায়ীদের হেনস্থানির সুর চড়াচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় চলতেই থাকছে। এই পরিস্থিতিতে বাংলাভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুলিশি ধরপাকড় নিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয় শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলা শুনানিতে রাজি হয়। তবে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়া যায় না সুপ্রিম কোর্ট থেকে। 2 বিচারপতি পর্যবেক্ষণ, পরিযায়ী শ্রমিকরা কোথা থেকে এসেছেন বা না এসেছেন তা নিয়ে অনুসন্ধান করার পূর্ণ অধিকার রয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। এই পরিস্থিতিতে যদি আদালত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তাহলে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া বানচাল করা হবে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রশান্ত ভূষণের মতো বর্ষিয়ান আইনজীবী। প্রসঙ্গত শীর্ষ আদালতে একের পর এক জনস্বার্থ মামলায় যুগান্তকারী রায়ের নেপথ্যে তার ভূমিকা প্রশ্নাতীত।
এসআইআর নিয়ে যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেখানেও কমিশনকে চ্যালেঞ্জ করে সওয়াল করতে দেখা গিয়েছে তাকে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে প্রশান্ত ভূষণের এই জনস্বার্থ মামলা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পাঁঠার মাংসের সঙ্গে বিষ মিশিয়ে খুন 12 সারমেয় জামিনযোগ্য ধারায় রুজু মামলা। বিষ প্রয়োগে মৃত সারমেয়দের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হলো, ভিসেরা পাঠানো হলো ফরেন্সিক বিভাগে। অপরদিকে এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করায় হতাশ পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি মোহিতনগর অঞ্চলের বুবিপাড়া গ্রাম থেকে একাধিক মৃত সারমেয় দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, স্থানীয় বাসিন্দা দুলাল দাসের একটি পোষ্য ছাগল পথকুকুরে কামড়ে মারা যায়। তার প্রতিশোধ নিতে ওই মৃত ছাগলটিকে কেটে তার মাংসের সঙ্গে বিষ মিশিয়ে গ্রামে ছড়িয়ে দেওয়া হয়। ওই বিষাক্ত মাংসকে একে একে 12টি কুকুর মারা যায়। খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন এটি পশুপ্রেমী সংগঠনের সম্পাদক অর্কপ্রভ মজুমদার। অভিযোগ পেয়ে তদন্ত করতে গ্রামে যায় পুলিশ। এরপর পশুপ্রেমী সংগঠনের সহায়তায় দুটি সারমেয় দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য সংরক্ষণ করা হয়। স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী ছুটি থাকায় জলপাইগুড়ি শিশু হাসপাতাল বন্ধ ছিল। উপযুক্ত সংরক্ষণে পরিকাঠামো না থাকায় মৃত সারমেয় দেহে পচন শুরু হয়। পরে স্বেচ্ছাসেবী সংস্থার অনুরোধে দুই পশু চিকিৎসক সাড়া দেন। এরপর শনিবার কোতোয়ালি থানায় পুলিশের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ভিসেরা ও দেহ পুলিশের হাতে তুলে দেন পশু চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরে অনেকের মনেই প্রশ্ন ছিল কবে এই বৃষ্টি থামবে, কারণ জুন জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে এই বাংলায়। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, নাছর বৃষ্টি থামছিলই না। এই পরিস্থিতির মধ্যে এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তর দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে, তবে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস। একের পর এক নিম্নচাপের জন্য বৃষ্টিতে ভাসছিল বাংলা। জলমগ্ন অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ফুঁসছিল তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাক নদীগুলি। কয়েকদিন আগে যে নিম্নচাপের প্রভাবে বাংলায় এত বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপটি বর্তমানে রয়েছে ছত্তিশগড়ের দিকে। পরবর্তীতে সেটি গুজরাটের দিকে চলে যাবে। আর এর জেরে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত, খুব সামান্য পরিমাণে বৃষ্টি হবে। তবে হাওয়া অফিসেও বলছে আগামী 18 আগস্ট বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ জন্ম নিতে পারে। তবে সেটি ওড়িশা উপকূলে জন্ম নেওয়ার জন্য বেশি বৃষ্টি বাংলায় হবে না। অর্থাৎ ওড়িশা বা অন্ধ্র এই নিম্নচাপে কোনো প্রভাবই পড়বে না বাংলায়। তবে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে 4 থেকে 5 জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও এবার ধীরে ধীরে কাটছে মেঘ। হাওয়া অফিস বলছে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে।